ओम जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম, সেই নাম প্রকট হয় মাহেশের ধাম। নিত্য পূজা নিত্য ভোগ নিত্য শাস্ত্র পাঠ, ভক্ত জনে জনে তাই মাহেশ শ্রীপাঠ। আজ আমরা রথযাত্রা উপলক্ষে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথ বা রথযাত্রা উৎসব, সেটা হলো বাংলার হুগলি জেলা শ্রীরামপুরে মাহেশের রথযাত্রা। আজ আমরা সেই মাহেশের রথযাত্রা সম্পর্কে কিছু কথা জানব, প্রাচীন কথা, পুরানো কথা এবং অজানা কথা। কারণ জগন্নাথ দেবের রথযাত্রা এটা পৃথিবী বিখ্যাত। এই রথযাত্রা পৃথিবীর সর্ববৃহত্তম রথযাত্রা, কিন্তু তারপরেই দ্বিতীয় স্থান হলো মাহেশের রথযাত্রা। আজ সেই মাহেশের রথযাত্রা সম্পর্কে আলোচনার মধ্যে যাচ্ছি। মাহেশের রথযাত্রা এই বছর 628 বছরে পড়বে। তাহলে বুঝতেই পারছেন কত পুরনো এই রথযাত্রা। এই যে মাহেশের রথযাত্রা শুরু হয়েছিল, তার একটা ঘটনা আছে। এটাকে বলে কিংবদন্তি ঘটনা। কি সেই কিংবদন্তি ঘটনা? বলছে জগন্নাথ মহাপ্রভু, পুরীতে তো সমুদ্র, জগন্নাথ মহাপ্রভুর একবার গঙ্গা স্নান করার ইচ্ছে হয়েছিল। তাই তিনি এই মাহেশ নামক স্থানে গঙ্গার ধারে এসে বিশ্রাম নিয়েছিলেন এবং সেখানে গঙ্গা স্নান করেছিলেন। এই যে জগন্নাথ দেব এসে গঙ্গা স্নান করে যেই ঘাটে বিশ্রাম নিয়েছিলেন, সেই ঘাট এখনও আছে। সেই ঘাটের নাম হলো জগন্নাথ ঘাট। এই মাহেশে জগন্নাথ ঘাট তো আমরা জানলাম, কিন্তু এইখানে জগন্নাথ দেবের নিত্য পূজা উৎসব রথ কিভাবে শুরু হলো সেই প্রসঙ্গে এবার যাব। পুরীতে একজন সাধু ছিলেন, তার নাম ছিল ব্রহ্মচারী ধ্রুবানন্দ। এই ব্রহ্মচারী ধ্রুবানন্দ, তার মনে খুব ইচ্ছা হয়েছিল তিনি নিজে হাতে রান্না করে জগন্নাথ দেবকে ভোগ দেবেন। সেই মতন তিনি একদিন নিজে হাতে রান্না করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভোগ নিয়ে গেছেন, কিন্তু মন্দিরের পাণ্ডারা তাকে জগন্নাথ দেবের কাছেই যেতে দেয়নি, সেই ভোগও দিতে দেয়নি। খুব অপমান করে মন্দির থেকে বের করে দিয়েছিল। তখন সেই সাধু খুব মনের দুঃখে পুরীধাম ছেড়ে হাঁটতে হাঁটতে এক নির্জন স্থানে গিয়ে গাছতলায় বসেছিল। তার মন খুব ব্যথিত, মনে খুব কষ্ট পেয়েছে। পাণ্ডাদের উপর তার অভিমান হয়নি, অভিমান হয়েছে প্রভু জগন্নাথের উপর। কারণ তিনি ভাবছেন যে জগন্নাথ দেব যদি ইচ্ছা করতেন তাহলে তো এটা সম্ভব ছিল, তিনি কেন এটা করলেন না। এই কথা ভাবতে ভাবতে গাছতলায় বসে আছেন, ভাবছেন। পথে এত পথ হেঁটে এসেছেন, পরিশ্রান্ত ক্লান্ত হয়ে তার ঘুম এসে গেছে। তিনি ওইখানে শুয়েছেন গাছতলায়, ঘুমিয়ে পড়েছেন। তখন স্বপ্ন দেখছেন, স্বপ্নে জগন্নাথ দেব এসেছেন, এসে বলছেন, তুমি আমার ভক্ত হয়ে মনে কষ্ট নিয়ে বা অভিমান নিয়ে থাকবে না। তুমি এক কাজ করবে, তুমি মাহেশে চলে যাও। সেইখানে এক ঘাট আছে, জগন্নাথ ঘাট। সেইখানে তুমি আমাকে পাবে, আমাকে ওইখানে প্রতিষ্ঠা করবে, পূজা করবে। আমি তোমার হাত থেকেই প্রথম পূজা নেব এবং ওইখানেই অধিষ্ঠান করব। জগন্নাথ দেবের এই নির্দেশ, স্বপ্নাদেশ পেয়ে ব্রহ্মচারী ধ্রুবানন্দ তিনি রওনা দিলেন মাহেশে। আসলেন সেই জগন্নাথ ঘাটে, এসে সেই ঘাটে স্নান করলেন। করে সেই স্নান করার সময়, স্নান করে যখন উঠেছেন, তখনই জগন্নাথ দেবের মূর্তি পেয়েছেন তিনি কাঠের, সেই ঘাটে। সেটা নিয়ে গিয়ে
তিনি একটা স্থানে প্রতিষ্ঠা করে নিত্য পূজা করতেন এবং নিজে হাতে রান্না করে ভোগ দিতেন। সেইখানে ধীরে ধীরে জগন্নাথ, বলরাম দেব, সুভদ্রা তিনজনেই তার হাত থেকে নিত্য পূজা পেতে লাগলো এবং প্রতিষ্ঠিত হয়ে গেল। কিন্তু সেইখানে কোনো মন্দির ছিল না, ছোট্ট একটা চালাঘর করে এইভাবে পূজা চলছিল। কিন্তু ভগবান যেখানে অবস্থান করেন সেইখানে তিনি কি আর কোনো কিছুর অভাব রাখেন? তাই ধীরে ধীরে এটা যখন প্রচার হলো, তখন শেওড়াফুলি নামে একটা জায়গা আছে, সেইখানে রাজবংশ আছে। সেই রাজবংশের রাজা মনোহরচন্দ্র রায় তিনি এই মাহেশের জগন্নাথ দেবের দর্শনে আসলেন। এসে তার এত ভালো লাগলো, তিনি সেইখানে জগন্নাথ দেবের জন্য একটি মন্দির করে দিলেন এবং নিত্যদিন যাতে জগন্নাথের সেবা পূজা খুব ভালোভাবে হয়, তাই তিনি জগন্নাথ দেবের উদ্দেশ্যে জগন্নাথপুর পল্লীগ্রাম একটা জায়গা দান করে দিলেন সেই মন্দিরের জন্য। সেই জায়গাটার নাম হলো জগন্নাথপুর। দেবের জন্য নিত্য ভোগের সব কিছু তৈরি হতো, মানে প্রস্তুত হতো, সেইখান থেকে আসতো, মানে ওইখানকার উপর নির্ভর করেই জগন্নাথ দেবের সেবা নিত্যদিন খুব ভালোভাবে চলতো। এর জন্য কারো কাছে হাত পাতার দরকার হতো না। তো তিনি তো মন্দির করে দিয়েছিলেন মনোহরচন্দ্র রায়, কিন্তু এই মন্দির ধীরে ধীরে যখন বহু পুরনো হয়ে গেল, তখন একদিন সেই মন্দির আস্তে আস্তে ভাঙতে ভাঙতে ভেঙে পড়লো সম্পূর্ণইটা। তখন কি হলো, মন্দিরের এই দুরবস্থা দেখে সেইখানে সপ্তগ্রামের নিমাইচরণ মল্লিক নামে একজন খুব বড় লোক, তিনি কি করলেন, সেই জগন্নাথ দেবের মন্দির নতুন করে প্রতিষ্ঠা করলেন, মানে মন্দিরটাকে নতুন করে বানিয়ে দিলেন। সেই মন্দিরের উচ্চতা করলেন 70 ফুট। 70 ফুট উচ্চতা বিশিষ্ট একটা বিশাল মন্দির বানিয়ে দিলেন জগন্নাথ দেবের জন্য। এই উঁচু মন্দির হওয়ার পরে চারিদিকে জগন্নাথের নাম, মানে মাহেশে জগন্নাথের মন্দিরের নাম প্রচার হয়ে গেল, বহু মানুষ আসতে লাগলো। এই প্রাচীনত্ব আর এত লোকজন আসতো, জনসমাগমের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই জগন্নাথ দেবের মন্দির এবং রথযাত্রা উৎসব এইখানে শুরু হলো। এই যে রথযাত্রা উৎসব শুরু হলো, এই মাহেশের যে রথ তৈরি হলো, সেই রথ জানেন উৎসবটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, কিন্তু মাহেশের রথ বিশ্বের প্রথম বৃহত্তম রথ। তার মানে পুরীতে জগন্নাথ দেবের রথের উচ্চতা 45 ফুট, আর মাহেশে জগন্নাথ দেবের রথের উচ্চতা 50 ফুট। পুরীর রথের থেকেও মাহেশের রথ আরও বেশি উচ্চতা বিশিষ্ট, অর্থাৎ প্রথম বৃহত্তম রথ, কিন্তু উৎসবটা দ্বিতীয় বৃহত্তম। এই রথের কিছু বৈশিষ্ট্য আছে। এই 50 ফুট উচ্চতা বিশিষ্ট রথ, মাহেশের রথ, এই রথ 4 তালা, মানে 4টা তলা আছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন, এই 4 জনকে নিয়ে ওই একটা রথেই 4 তালা বিশিষ্ট রথ। এই রথের 12টা চাকা আছে। এই 12টা চাকা হলো 12 মাসের প্রতীক। 12টা চাকা 12 মাসের প্রতীক। আর এই রথে সম্পূর্ণ রথটায় মোট 96 জোড়া চোখ আছে। এটা একটা অবাক কাণ্ড। কেন এই 96 জোড়া চোখ? কারণ ওইখানকার মত অনুযায়ী তারা ভাবেন, যারা এই রথ উৎসব করেন, যে জগন্নাথ দেব হলেন চোখের প্রতিনিধি স্বরূপ। অর্থাৎ যেই মন্ত্রটা আমি প্রথমে বললাম, জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে, অর্থাৎ তিনি আমাদের পথপ্রদর্শক। তো আমাদের যদি চোখ ঠিক না থাকে তাহলে আমরা সঠিক পথ দেখে চলবো কী করে? এই চোখ ঠিক রাখে বা ঠিক পথে চালিত করে জগন্নাথ দেব। তাই সেই চোখের প্রতিনিধি স্বরূপ
জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই 96 জোড়া চোখ এই রথের গায়ে থাকে। এরপরে আমরা আসব শেষ আলোচনায়। এই যে বিশাল রথটি, স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে যে এত বড় রথ কি করে হলো। এই রথটি দান করেছিলেন একজন জমিদার। সেই জমিদারের নাম ছিল কৃষ্ণচন্দ্র বসু। তিনি কলকাতার শ্যামবাজারের লোক ছিলেন। তিনি এই শ্রীরামপুরে গিয়ে জগন্নাথের মন্দির দর্শন করে, রথ উৎসবের তো সেটা দর্শন করে তার মনের ভাব সম্পূর্ণ পরিবর্তন হলো। তিনি ভাবলেন যে না, আমি এই জগন্নাথ দেবের রথের জন্য, যেই রথ করে জগন্নাথ দেব গিয়েছিলেন সেটা দেখে তার মনে হয়েছিল যে না, এইরকম ছোট রথে জগন্নাথ দেব যাচ্ছে সেটা আমার ভালো লাগছে না, আমি একটা বড় রথ করে দেব। তখনকার দিনে তিনি সম্পূর্ণ লোহা দিয়ে এই রথ প্রস্তুত করালেন। এই রথ প্রস্তুত করেছিলেন মার্টিন বার্ন কোম্পানি। তারা এই রথটা তৈরি করে দিয়েছিলেন। তখনকার দিনে এই রথ তৈরি করতে খরচ হয়েছিল 20,000 টাকা। এখনকার দিনে সেটা আপনারা স্বাভাবিকভাবে ভাবতেই পারেন কত দাম হবে তার। যাই হোক, সেই রথ তিনি তৈরি করিয়ে দিলেন। কিন্তু লোহার রথ বলে, জগন্নাথ দেবের রথ তো কাঠের তৈরি হয়। আমাদের শাস্ত্রের বিধান আছে, সেই যেহেতু লোহা দিয়ে তৈরি রথ, তাই সেটাকে শোধন করে নেওয়া যায়। সেটাকে প্রতি বছর শোধন করে নেওয়া হয় এবং সেই রথে কাঠ দিয়ে মুড়ে দেওয়া হয়। রথটাকে কাঠ দিয়ে মুড়ে দিয়ে তারপরে সেই রথ টানা হয়। আর এই রথের আরেকটি বৈশিষ্ট্য হলো, এই রথের 4টা নয় 2টো ঘোড়া থাকে। সেই 2টো ঘোড়া বিশাল আকৃতির, তামা দিয়ে তৈরি। এই ঘোড়া দুটো তামার তৈরি। সেই ঘোড়া লাগানো থাকে এই রথে। এবং এই মাহেশের রথ যখন যায়, তখন জগতের নাথ প্রভু যে যাচ্ছেন সেটা সবাই বুঝতে পারে যে রাজরাজেশ্বর স্বয়ং জগন্নাথ তিনি যাচ্ছেন। আমরা সবাই পুরীর রথ বলি, কিন্তু কখনো যদি আপনাদের সুযোগ হয়, সেরকম সুবিধা হয়, এই বাংলার হুগলি জেলা শ্রীরামপুরে মাহেশের রথ একবার হলে দর্শন করে আসবেন। কারণ জগন্নাথ দেব সেই ব্রহ্মচারী ধ্রুবানন্দ নামে যে সাধু ছিলেন, তাকে স্বপ্নাদেশ দিয়ে ওইখানে নিজে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তাই বলা হয় পুরীর পরে এই মাহেশের রথের স্থান। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথ উৎসব রথযাত্রা এবং বিশ্বের সর্ববৃহৎ রথ এই মাহেশেই দেখা যায়। তাই মাহেশের রথযাত্রা রথ উৎসব পৃথিবী বিখ্যাত। পুরী রথের পরেই এর স্থান। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দ থাকবেন, খুব ভালোভাবে রথযাত্রা উৎসব পালন করবেন। ওম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে।